প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা পলিটিক্স প্লাস অনুষ্ঠান। আপনারা জানেন রাত পোহালেই 3 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, রাজশাহী, বরিশাল এবং সিলেট। শুধু 3টি সিটি কর্পোরেশন নির্বাচন বলেই এটা নিয়ে এত আলোচনা নয়, কারণ ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এই 3টি নির্বাচনকে ঘিরে আলোচনাটা সারা দেশেই ছড়িয়ে গেছে। জাতীয় নির্বাচন কেমন হবে বা বিএনপি আসবে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে। সেই কারণে এই স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রায় জাতীয় গুরুত্ব নিয়েই সারা দেশের মানুষ তাকিয়ে আছে কাল কি হবে। প্রচার প্রচারণা শেষ হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই, তবে বিএনপির অভিযোগ, ধরপাকড়ের অভিযোগ, নানা রকমের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সবকিছুই ছিল। তারপর সবার আশা যে কালকে একটা গত মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হয়ে যায়, আজকে সারাদিন 3 সিটি কর্পোরেশন বেশ শান্ত ছিল, সকল প্রস্তুতি শেষ। এখন দেখা যাক কালকে কেমন নির্বাচন হয়। আমরা আজকে এই নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি আছেন দুজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, এম এ আজিজ এবং শ্যামল দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। রাত পোহালে ভোট, আপনার প্রতিক্রিয়া কি? আপনি কিভাবে দেখছেন? কয়েকদিন আগে খুলনা এবং গাজীপুরে নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। অভিযোগ বিএনপির ছিল, বিরোধী দলের যেটুকু, কিন্তু যেই ব্যবধান ছিল তাতে খুব ওলটপালট হওয়ার সুযোগ ছিল না। কালকের নির্বাচন নিয়ে আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। রেজাল্ট উলটপালট হওয়ার সুযোগ ছিল কি ছিল না সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। এখন প্রধান বিষয়টা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন। এখন নির্বাচন যে এরিয়ায় হচ্ছে তারা ফিল করে কিনা যে নির্বাচনটা নিরপেক্ষ হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন এই যে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, তারপরে ইলেকশন কমিশন নিজেও চেয়েছে, ইলেকশন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ফর্মালি বসছে যে হাইকোর্টের নির্দেশনা আছে যে যারা আপনার গ্রেপ্তারি পরোয়ানা নাই আছে তাদের ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে না, সিআরপিসি অনুযায়ী যা আছে তাই করব। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ইলেকশন কমিশনের আকাঙ্ক্ষা, ইচ্ছা উপেক্ষিত, কোর্টের নির্দেশনাও উপেক্ষিত। এখন ইলেকশনটা আসলে ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন প্রচুর আপনার পুলিশ, র্যাব, আনসার, বিজেপি হয়তো দেয় নাই, 3টা দিয়েছে। যত বেশি দেয়া হচ্ছে তত টেনশন বেশি ক্রিয়েট হচ্ছে। এখন কেন হয় এটার কারণ ধরেন কম বেশি 3টি জায়গার থেকে প্রায় 500-600 স্পেশালি বিএনপির নেতাকর্মীদের ভিতরে আপনার গ্রেপ্তারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট না, গ্রেপ্তারি পরোয়ানা, এবং বিভিন্ন নূতন এবং পুরান কেসে। আর ইতিমধ্যে 3টে মিলে 100 গ্রেপ্তার করা আছে। হ্যাঁ, তো এখন এই পরিস্থিতিতে, অর্থাৎ এই অবস্থাটা যদি না ক্রিয়েট করা হতো, অর্থাৎ এই আইন শৃঙ্খলা বাহিনীর এই বাড়াবাড়িটা যদি না হতো, তাহলে কিন্তু এলাকাগুলোতে একটা নিরপেক্ষ নির্বাচনের আবহাওয়া বিরাজ করত। এখন দেখেন একটা টেনশন। আমি একটু আপনাকে থামাই। ধরেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, বা ধরেন 2014-15 সালের যে সেই আগুন সন্ত্রাসের সময়ের যদি মামলা কারোর বিরুদ্ধে থাকে, এখন ইলেকশনের সুযোগে সেই মামলা, সুনির্দিষ্ট মামলার আসামিরাও কি এক ধরনের মানে মাফ পেয়ে যাবে? মাফ পেয়ে তো যেতে হবেই, কারণ হাইকোর্টের নির্দেশনা আছে তো ডাইরেক্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। এখন পুলিশ যদি আইন না মানে, কোর্টের ডিসিশন, উচ্চ আদালতের ডিসিশন না মানে, তাহলে সে দেশের আইনের শাসনটা রাখবে কে? এটা তো অ্যাকসেপ্টেবল না। আপনার পুরানো মামলা দেখায় গ্রেপ্তার করবেন, নূতন মামলায় যে সিলেটে আপনার ককটেল ফুটছে, সেখান থেকে তার আপনার মেম্বার সেক্রেটারি ইলেকশন যে কমিটি করছে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এখন যেটা মেয়র প্রার্থী অভিযোগ করেছে, আমি বলবো আজকেও লাস্ট যা অভিযোগ করেছে, যে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে, এবং আগেও করেছে, ফর্মালি বলেছে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করতেছে, এটা আপনি কিছু করেন। তারা বলছে দেখব। তো দেখবো, ইলেকশন তো কালকে। তারপরেও আমি বলবো যে এখন যেহেতু একটা অসমতল হয়ে গেছে, কারণ আগের
বিএনপির নেতাকর্মীদের ভিতরে কেস কানেকশন দেওয়াটাতে তাদের ভিতরে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, যার ফলে কেস কানেকশন বা নতুন করে ধরপাকড়ের চিন্তার থেকে সব ভয়ে মাঠ খালি। মাঠে আর বিএনপি কালকে দেখবেন যে গতকালকের যে অবস্থা তৈরি হয়েছে তাতে করে খুব বেশি, যেমন রাজশাহী থেকে বলা হয়েছে যে তাদের 40 জন আপনার এজেন্ট তাদেরকে এখন পাচ্ছে না, অর্থাৎ হয় তাদেরকে ধরে নেওয়া যাওয়া হয়েছে অথবা তারা ভয়ে আসে নাই, অর্থাৎ ভয়ে তারা আত্মগোপন করছে। কারণ রাজশাহীতে এর আগে দেখেন প্রথম শুরু হয়েছে খুব সুন্দর, মাঝখানে ধরপাকড়, আবার কাল থেকে ধরপাকড় নেই, অর্থাৎ ভীতিকর যে পরিস্থিতি তৈরি করা সেটা কিন্তু হয়ে গেছে। তা আমার কথা হলো কে পাশ করুক কে ফেল করুক সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, যারা ভোটার যাকে ভোট দেয় সে পাশ করবে, কিন্তু ভোটের একটা আমি বলি নিরাপদ পরিস্থিতি এটা তো তৈরি হয় নাই। সারা দেশব্যাপী একটাই কথা যে ভোট রেজাল্ট নিয়ে যাবে, ভোট কেন্দ্রে দেখবেন যে ভোট কেন্দ্রে এই হবে যেটা ইয়েতে হয়েছে, যেটা আপনার গাজীপুর খুলনা সব জায়গায় রেফারেন্স একই। কিন্তু আজিজ ভাই এই গাজীপুর খুলনা সহ এই 5টি সিটি কর্পোরেশন কিন্তু এর আগের নির্বাচনে 5টিতেই বিএনপি প্রার্থীরা জিতেছিল, তারপরেও কিন্তু তার ধরেন তারপরের জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নেয়নি, ফলে রেজাল্টটা যে একদম নিয়ে নিবে এটা তো এর আগে অতীতেও ছিল। যেটা না না বিএনপি আমি বলি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে সবটাতেই বিএনপি অংশগ্রহণ করছে, আর গত 5টি নির্বাচনে যে জিতেছে তখন কিন্তু অনেকটাই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং তখন তো আপনি শোনেন নাই যে গাজীপুর থেকে ধরে নিয়ে টাঙ্গাইলের একটা কেসে ঢুকাই দিছে, যেমন রাজশাহী থেকে ধরে নিয়ে নাটোরে পাবনায় চাঁপাইনবাবগঞ্জের কোর্টে ওখানের কেসে ঢুকাই দিছে। এইসব বৈজ্ঞানিক পদ্ধতিতে টেনশন তৈরি করার তো আপনি কখনো শোনেন নাই। একটু আমি একটু শ্যামলদার কাছে শ্যামলদা, আজিজ ভাই যেভাবে বললো যে নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন না, ওনার যে অভিযোগ, এই অভিযোগের ব্যাপারে আপনার? আইন শৃঙ্খলা বাহিনী একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বাট নির্বাচন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না। নির্বাচনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ 4টি ইনস্টিটিউশন আছে। একটি হচ্ছে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার একটি অংশ, অন্যদিকে জনগণ একটি পার্ট, পলিটিক্যাল পার্টি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং নির্বাচন কমিশন। এই 4টি মিলেই নির্বাচনটি সম্পন্ন হয়। আজিজ ভাই এতক্ষণ ধরে যা বললো এটা শুধুমাত্র হচ্ছে পোলিং এজেন্ট বিষয়ক বিষয়, কিন্তু পোলিং এজেন্ট ইজ নট দ্য অনলি থিং ফর ইলেকশন। ভোট তো দেবে জনগণ, পোলিং এজেন্ট তার ভোট দেবে না। ফলে জনগণ তার ভোটটি দিতে পারছে কিনা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তখন আলোচনা করছিলাম যে খুলনা এবং গাজীপুরের কথা। খুলনায় কিন্তু 1 লক্ষেরও বেশি ভোট, এত পোলিং এজেন্ট না থাকার পরে কোথাও কোনো পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি, বিএনপির কোনো ক্যাম্প অফিস খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তো লাখের উপরে ভোটটা করতে আসলো। বিএনপি প্রার্থী যে 1,11,000 ভোট পেল, এটা করতে আসলো, জনগণ ভোট দিয়েছে। ফলে জনগণের ভোটটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পোলিং এজেন্ট এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। বিএনপির যে অভিযোগ সেটির যথার্থতাও কিছু কিছু আছে, কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, কোথাও কোথাও পোলিং এজেন্ট, যেমন উনি 41 বলল, কিন্তু আমি একটু আগে বুলবুলের কথা শুনে আসলাম 21 জনের কথা বলছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না ওরা। এখন তারা কি আত্মগোপন করে আছে না কোথাও গেছে, বা যে কারণে কেন ভয়ভীতি ইত্যাদির কারণে গেছে সেটা আলাদা। বাট পোলিং এজেন্টের একটা লিস্ট না, পোলিং এজেন্টের আপনার অনেকগুলো তালিকা থাকে। আমরা যারা নির্বাচনের প্রক্রিয়া দেখেছি বিভিন্ন সময়, তাতে একটা পোলিং ব্যাকআপ সাপোর্টার থাকে। সো ইটস নট দ্য অনলি থিং। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা শুরু করেছিলেন যে এই যে 3টি সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিলেট, বরিশাল, রাজশাহী, বাংলাদেশের মেজর 3টা শহর। ঢাকা শহরের পরেই চট্টগ্রামকে বাদ দিলে, খুলনাকে বাদ দিলে, তারপরে কিন্তু এই 3টে শহর। ফলে এই শহরগুলোতে ভোটিং প্যাটার্নটা কি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে ইকুয়েশনগুলো কি, যেমন ধরুন সিলেটে একটা ইকুয়েশন দেখলাম আমরা, জামাত কিন্তু 20 দলীয় জোটের অংশীদার, জামাত আলাদা ইলেকশন তাদের প্রার্থী রেখে দিয়েছে, তার মানে তাদের ইকুয়েশনটা কাজ করছে না। সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিল, তিনি কিন্তু কোথায় তার প্রত্যাহারটা করে হাওয়া হয়ে গেছেন, তার একটা বড় ধরনের সমর্থন আছে, এরকমই কথা আছে সিলেটের রাজনীতিতে। বরিশালেও বিএনপির প্রার্থীর, আওয়ামী লীগের প্রার্থীর ইত্যাদি নিয়ে নানা রকম আলোচনা আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটি আপনি বলছেন, সকালে যখন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে যাবে, তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারছে কিনা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি খুলনার পর যখন গাজীপুর ইলেকশনটা হয়,
তখন গাজীপুরে বেশ কিছু অনিয়ম টনিয়ম নিয়ে কিছু অভিযোগ আছে এবং সেগুলো প্রেক্ষিতে আপনার মনে আছে একজন নির্বাচন কমিশনারকে ঘিরে একটা তদন্ত কমিটি হয়েছিল একটা মাহবুব তালুকদারকে দিয়ে, এবং নির্বাচন কমিশন বারবার বলেছিল তারা গাজীপুরের পুনরাবৃত্তি যাতে এই 3 সিটি কর্পোরেশনে না হয় সেই চেষ্টা করবেন। আমরা দেখতে চাই আগামীকাল সেই বিষয়টা কারা কতখানি সিরিয়াসলি করছেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা যদিও আমি মানে এগুলো হচ্ছে কথার কথা যে আমরা স্থানীয় নির্বাচনে অংশ নিই, জাতীয় নির্বাচনে নিই না, এটা এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা। ভোট তো ভোটই, ভোট তো এখন বিএনপিকেই দিচ্ছে, আওয়ামী লীগকেই দিচ্ছে, এবং এবার তো স্থানীয় সরকার নির্বাচনটা যেহেতু জাতীয় প্রতীকেই হচ্ছে তাহলে আমি এই প্রতীকেই দিচ্ছি। এমন না যে আমি নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্মের মধ্যে নির্বাচনটা হচ্ছে, তা কিন্তু না। আমার ধানের শীষ নৌকায় পার্টিসিপেট করছে, তা আমি ধানের শীষে ওখানে ভোট দিচ্ছি, কিন্তু আমি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিতে পারবো না, কেন? আমি সেখানে অংশ নিব না। তো এইগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে, এবং এই যে বক্তব্য দিয়ে আপনি শুরু করেছিলেন প্রবাস, সেটি হচ্ছে যে নির্বাচনটি যদিও স্থানীয় কিন্তু এর মেজাজটা কিন্তু জাতীয়। আমার মনে হচ্ছে যে এই নির্বাচনের দিকে অনেকেই তাকিয়ে আছে গভীর পর্যবেক্ষণ নিয়ে। এই কারণেই, কারণ আগামী জাতীয় নির্বাচনের আগে আর কিন্তু কোনো নির্বাচন নেই। ফলে এই 3টা নির্বাচন হবে আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস, হাউ দে আর কন্ডাক্টিং ইলেকশন। সেক্ষেত্রে একটা আমেজ তো পাওয়া গেল যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব মেরুকরণগুলো কি দাঁড়াচ্ছে। আপনার দেখবেন যে সিপিবি, বাসদ, এই সংগঠনগুলো পর্যন্ত যারা এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা রকমের নেতিবাচক মন্তব্য আছে, তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে। আমি যেটা কিছুক্ষণ আগেও শুনে আসলাম, বরিশালে ডক্টর মনীষা চক্রবর্তী ভেরি পটেনশিয়াল ক্যান্ডিডেট, যদিও তাদের ভোটের সমর্থনের সংখ্যা যা হবে হোক, অত্যন্ত ভালো একজন প্রার্থী, পেশায় একজন চিকিৎসক, সাধারণ মানুষের পাশে থাকেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মার্কা দেখে ভোট দিই, আমরা প্রার্থী দেখে ভোট দিই না। হয়তো সে কারণেই আমাদের অনেক ভালো প্রার্থীরা ভালো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও তারা কিন্তু আসতে পারে না। বাংলাদেশে একজন নির্মল সেন কোনোদিন কিন্তু বিজয়ী হয়ে আসতে পারেননি, কিন্তু তারপরও নির্মল সেনই। হ্যাঁ, একা একটা আদর্শ নিয়ে লড়ে যাওয়া, এর মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেক একটা দৃঢ় মেরুদণ্ডের পরিচায়ক, সেটা আমাদের অনেকের মধ্যে নেই, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। তো এইগুলো কিন্তু এবারের ইলেকশনে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখার মতো, সিলেটে, বরিশালে, রাজশাহীতে। আর এই 3টা সিটি কর্পোরেশনেই বিগত সময়ে কিন্তু বিএনপির মেয়র ছিলেন। ফলে এখন মানুষ জাজ করবে গত 5 বছরে কি করেছেন পারফরমেন্স। অনেকেই করতে পারেননি, নানা কারণে করতে পারেননি, অনেকে নানা রকম জেলখানায় ছিলেন, নানা রকমের আইনি প্রক্রিয়া ছিলেন। ফলে এগুলো কিন্তু কাজ করে। আর আমাদের ভোটার মানে মেন্টাল প্রসেসটাও একটু ডিফারেন্ট। অনেকেই মনে করে যে আমি লোকটারে ভোট দিলাম, কিন্তু যদি কোনো কাজ করতে না পারে ভোটটা দিয়ে লাভ কি। আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম, বরিশালে একজন বিএনপির কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, পরের দিনে উনি আবার আওয়ামী লীগে জয়েন করলো। তো এইগুলো খুবই মানে ইন্টারেস্টিং পোলারাইজেশন। মানে আমাদের যে ডেমোক্রেসির চর্চা আমরা করি, তাতে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। আমি আলোচনা আসবো, একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে বিরতিতে যাব, বিরতির পর আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম ত্রিশপুরের কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। যে আমার জনাব শ্যামল দত্তের কাছে একটি প্রশ্ন, যেমন বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ অবস্থান করছে। আমি বরিশালের কাছাকাছির মানুষ, আমিও উৎসবমুখর পরিবেশের একজন ভাগিদার। কিন্তু আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, যে উৎসবমুখর পরিবেশ এখন বিরাজ করছে, এই বিরাজমান অবস্থা নির্বাচনের সময় এবং নির্বাচনের ফলাফল প্রচারের ঘোষণার পর অব্যাহত থাকবে বলে কি আপনি মনে করেন? জি খসরু ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরে শ্যামলদার কাছ থেকে উত্তরটি জানার চেষ্টা করব। ছোট্ট বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, ফিরে এলাম নিটল টাটা পলিটিক্স প্লাসের আলোচনায়। শ্যামলদা, বিরতির আগে কাউখালী থেকে খসরু ভাই ফোন করেছিলেন, আমাদের সবার পরিচিত। উনি টকশোতে প্রশ্ন করে রীতিমতো তারকা খ্যাতি পেয়েছেন। আপনি যদি ছোট্ট করে একটু উত্তর দেন যে এই উৎসবমুখর পরিবেশ সন্ধ্যার পরে থাকবে কিনা। আমাদের অতীতের যদি রেকর্ড দেখি তাহলে এক সময় পরিবেশ ছিল, কিন্তু ইদানিং কিন্তু আমাদের খুবই বৈরিতাপূর্ণ সম্পর্ক কিছু কিছু জায়গায় আছে। বরিশালে থাকবে কিনা আমার সন্দেহ আছে, কারণ বরিশালে যে এটা নির্ভর করে ইন্ডিভিজুয়ালের নিজস্ব আচার ব্যবহার, ক্যারেক্টারিস্টিক্সের উপরে। পরে বরিশাল নিয়ে বোধহয় মন্তব্য করাটা একটু কঠিন হবে। তবে অন্যান্য জায়গায় আমি যতটুকু মনে করি সিলেটে নির্বাচনের পরও এই পরিবেশ, আন্তরিক পরিবেশটা থাকবে, কারণ আরিফুল এবং হক এবং বদরুদ্দোল্লাকে আমরা দুজনেই সজ্জন, দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক। ইভেন আমার ধারণা রাজশাহীতেও থাকবে, কায়রুজ্জামান লিটন এবং বুলবুল দুজনেই খুব ভালো মানুষ হিসেবে পরিচিত। সবচেয়ে বড় কথাটা আমাদের রাজনৈতিক বৈরিতা থাকবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সেটা কারোই উচিত না নষ্ট করা। একসময় আমরা বহু গল্প শুনি যে বঙ্গবন্ধুর বিভিন্ন রাজনৈতিক তার যে প্রতিপক্ষ বিভিন্ন সময় জেলে থাকলে তার ফ্যামিলি টাকা দিতেন, ফ্যামিলির ব্যবহার করতেন, এমনকি মাঠে তুমুল ইয়ে দিয়ে মানে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে আবার তার বাড়িতে গিয়ে ভাত খেতে যেতেন। এরকম বহু রেকর্ড আছে। তো সেগুলো আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা এমন অবস্থায় চলে গেছি এখন রাজনৈতিক নেতারা একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, সামাজিক অনুষ্ঠানেও যেতে চান না। যেখানে আওয়ামী লীগ আছে সেখানে বিএনপি যায় না, যেখানে বিএনপি আছে সেখানে আওয়ামী লীগ যায় না। সেই সৌজন্যতাটুকু এখানে ছোট একটা রেফারেন্স টানলে হয়তো একটু বেশি অনেক লম্বা আলোচনা চলে যাবে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার ছেলে মারা গেল, কোকো তার বাসায় গিয়েছিলেন দেখতে, সেটাও আমরা দেখেছি খুব মানে ইতিবাচক কোনো রেজাল্ট আনেনি। তো আমাদের খুব কষ্ট লাগে এগুলো। আমরা দেখতে চাই যে রাজনীতিবিদরা তারা রাজনীতি করবেন, তাদের নিজস্ব দলীয় বিশ্বাস থাকবে, আদর্শ থাকবে, কিন্তু পাশাপাশি কিছুটা হলেও একটু কাছাকাছি আসার একটা সামাজিক সম্পর্ক প্রক্রিয়াটা থাকাটা উচিত। আমরা আশা করবো বরিশাল, এবং শুধু বরিশাল না, সন্ধ্যার পরে যাই নির্বাচন হোক 5টার পরে ভোট গ্রহণের পর দুজনেই এক টেবিলে বসে তারা ফলাফল করবেন। আজিজ ভাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে তার পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে উনি রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার আরডিসির করা একটি জনমত জরিপের উদাহরণ দিয়েছেন। জরিপটিকে সরকারি দলের, উনি যেহেতু করেছেন একটু সরকারি দলের দিকে থাকা স্বাভাবিক, কিন্তু খুব অস্বাভাবিক মনে হয় না, কারণ বরিশাল এবং রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থীর বিপুল বিজয়ের সম্ভাবনার কথা বলা হলেও সিলেটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এবং উনি তার স্ট্যাটাসে লিখেছেনও যে যদিও সিলেটে আমরা কিছুটা এগিয়ে আছি, এই মুহূর্তে আসলে কাউকেই বিজয়ী হিসেবে দেখার সুযোগ নেই। এই জনমত জরিপ বা এমনিতে সাধারণভাবে জরিপ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখেন, জরিপ একদম বলা আছে কোথায় 100, যেমন বরিশালে 1241 এরকম। জি, আমি দেখেছি ওটা। তা প্রথম কথা হচ্ছে যে উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাও, প্রধানমন্ত্রীর ছেলেও, আগামী দিনের ভবিষ্যৎ। ওনার নাম দিয়ে স্ট্যাটাস এই মুহূর্তে জরিপ না দিলে আমার কাছে মনে হয় ভালো হতো, কারণ এইটা উনি দেওয়ার ফলে এটাকে অনেকটা স্পন্সর জরিপ মনে হচ্ছে, কারণ এটার উপরে আস্থা অর্থাৎ বিশ্বাস অনেকেই রাখবে না। আর আমাদের দেশে ধরেন পত্র পত্রিকা মিডিয়া আছে, এখানে জরিপ হতে পারত, কিন্তু সেই পরিস্থিতি তো রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে নাই। পত্রিকাগুলো কিন্তু কোনো জরিপ করছে না, আগে করতো, ধরেন জাতীয় ইলেকশন বা কোনো জায়গায় হলে জরিপ হতো। এখন এই পরিস্থিতি নাই, কারণ রাজনীতিতে তো সহনশীল নাই, শ্রদ্ধাবোধ নাই। যেটা দাদা আগেও বললেন যে মিটিংয়ে যেত, আগে বলে যেত যে আজকে আমি আগামীকালকে মিটিংয়ে যাব, তোমারে ধোলাই দেবো, বকাবাজি করব, এটা বলা বলির মধ্যে। এখন তো সেই অবস্থাটা নাই। তো জরিপে যেটা বলেছে এটা কিন্তু আরেকটা জিনিস কিন্তু ইঙ্গিত, যেটা আমি একটা পারসেপশন তৈরি হয়েছে যে মনে হয় যে রাজশাহী এবং বরিশাল এই দুটো সিট কোনোভাবেই ছাড় পাবে না, অর্থাৎ এটা সরকার নিয়ে যাবে, ওইটা কন্টেস্টে যা হয় তাই হবে, ব্যাপারটা এরকম মনে হয়েছে। না, ঠিক শব্দটা যেমন নিয়ে যাওয়া মানে তো তাই রেজাল্টের যে ব্যবধানটা শো হয়েছে, ব্যবধানটা
এতটা ব্যবধান ওই না কিন্তু রংপুরে খুলনা এবং গাজীপুরে কিন্তু ব্যবধান না, স্পষ্ট ব্যবধান ছিল সেটা হচ্ছে অনেক তো কাহিনীও আছে। আসলে তো পুরোপুরি নিরপেক্ষ নির্বাচন হয় নাই খুলনাতে। আচ্ছা, কিন্তু যদি নিরপেক্ষ নির্বাচন হতো, আমি আপনার কথা ধরে নিচ্ছি নির্বাচন হয়নি, তাহলে কি মানে পুরো নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির পক্ষে কি 2 লাখ ভোটের ব্যবধান ডিঙিয়ে আসা সম্ভব ছিল না, কিনা? দেখেন একটা কতগুলো অর্গানাইজেশন তো জরিপ করছে, সেখানে দেখা গেছে যে কম বেশি 50% আপনার সেন্টারে আপনার নানান রকম অনিয়ম হয়েছে। তো সবটাই তো জরিপ আজিজ ভাই, এটা নিয়ে কিন্তু একটা খুব বিভ্রান্তি যে 50% যে জরিপের কথা, মানে সেন্টারে অনিয়মের কথা, এটা নিয়ে আমাদের আগের অনুষ্ঠানে বলেছিলাম এবং অলরেডি ইডব্লিউজি কিন্তু ইলেকশন কমিশনে গিয়ে এটার ব্যাখ্যা দিয়ে এসেছেন। কারণ তারা যে কয়টা সেন্টার করেছে তার মধ্যে 50%, এটা ওভারঅল না। না না ঠিক আছে, আপনার এই যে সজীবদের জয়ের যে স্ট্যাটাসে যে জরিপটা, এটা তো এই তিনটে সবার তো না, কিন্তু বলছে এইটা হাজার কত। আর ওইটাকে ধরে 10টা সেন্টার পর্যবেক্ষণ করে যদি 50% অনিয়ম হয়েছে ধরা হয়, তাহলে বলতে দেন আমার হলো 1000, 1000 বা 1500 প্রত্যেকটা এলাকার থেকে মানুষের মতামত নিয়ে এই জরিপটা কিন্তু দেওয়া হয়েছে। এটাকেই পুরো এরিয়ার রিফ্লেকশন ঘটানো হয়েছে যে রেজাল্ট এরকম হইতে পারে। তো আপনার 50%, 100 প্রায় 46টা সেন্টারে আপনার জরিপ করেছে গাজীপুরে। এখন অন্য সেন্টার কোনো জরিপে আসে নাই, তো এটাই স্যাম্পল সার্ভে। আর অর্থাৎ অন্যগুলোতেও যদি জরিপ করতো এই অনুপাতেই আসতো। ব্যাপারটা তো এরকম, যে কয়েকটা টার্গেট করছে ওই কয়েকটাতে জরিপ করছে, এটাকে স্যাম্পল সার্ভে হিসেবে নিতে হবে। তো তার মানে 50% যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে আর ওই আগে যদি আধুনিক কায়দায় অর্থাৎ বৈজ্ঞানিক কায়দায় গাজীপুরের লোক টাঙ্গাইলে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে টাঙ্গাইলের কেসে ঢুকানো, পুলিশ লাইনে সব ধরে নেওয়া, এজেন্টদের ধরে নেওয়া, মানে বিএনপি ধানের শীষের এজেন্টদের নিয়ে পুলিশ লাইনে রেখে বিকালে ছেড়ে দেওয়া, ময়মনসিংহ নিয়ে কেসে, এইসব না করে যদি টেরোরাইজ না করা হতো, তাহলে হয়তো এই যে মোটামুটি দেখা গেছে যে ব্যবধানটা 2 লাখ না হয় 1 লাখ হতে পারতো নিশ্চয়ই। কম, আমি কই বলা তো যায় না, সিচুয়েশন নর্মাল হলে পাশও করতে, না হলে ফেল করলে এরকম মার্জিন তো হওয়ার কোনো কারণ থাকতো না, এটাই স্বাভাবিক। কারণ দেখা গেছে যে প্রথম দিকে দেখা গেছে প্রথম 1 ঘন্টা পরে, ভোট শুরু হওয়ার 1 ঘন্টা পরে তারা 84% এজেন্ট পোলিং সেন্টারে পেয়েছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দেখছে 20% আছে, আর বাকি এজেন্ট নাই। অর্থাৎ এটাও শোনা গেছে যে এজেন্টদের কাছে যা বলা হয়েছে একটু বাইরে আসেন, কয়ে নিয়ে কই চলে গেছে হারায়, কয়ে বাথরুমে আছে, এই সেই হারায় গেছে। তো এই যেটা, এটা কিন্তু এই উপসর্গটা কিন্তু এই 3 জায়গায় কিন্তু এখন আছে। তবু আমার বক্তব্য হচ্ছে যা ঘটছে এখনো আমি এটাকে মেজর হিসেবে দেখছি না। আগামীকাল যদি নিরপেক্ষ নির্বাচনের যে উপাদানগুলি আছে সেটা যদি বিদ্যমান থাকে, তাহলেও নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব। রেজাল্ট যাই হোক, আমরা আশা করি জাতীয় নির্বাচন সামনে আছে, এই 3টে আপনার সিটি কর্পোরেশনে নির্বাচনটা নিরপেক্ষ হোক, এটা জাতির আকাঙ্ক্ষা। তাহলে সামনের যে জটিলতা হার্ডেলগুলো আছে, এটা আমাদের উত্তরণে সহজ হবে। শ্যামল দা, আজিজ ভাই ঠিক যেখানে শেষ করলেন, আমি আসলে আপনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে খুলনা এবং গাজীপুরে যেটুকু অনিয়মের কথা আমরা শুনেছি, যে 3-4টা সেন্টার বন্ধ ছিল, বা যে অভিযোগ, সবগুলো অভিযোগ যদি একদম আমলে নেওয়া হতো, তাহলেও যেই ব্যবধান, তাহলেও সরকারি দলের প্রার্থীর জেতা সম্ভব ছিল। তাহলে এইরকম অভিযোগ বিরোধী দলের হাতে তুলে দিয়ে, বা এরকম অভিযোগ নিয়ে এই যে নির্বাচন, যেটা আজিজ ভাই বললেন যে এখন যদি ভালো নির্বাচন হয়, তাহলে সামনে অনেকগুলো হার্ডল আছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক করার, সেইগুলা অতিক্রম করাটা সহজ হবে। সেক্ষেত্রে সরকারি দলের বা সরকারের বা নির্বাচন কমিশনের ভূমিকাটা কিরকম, যে চাইলেই কিন্তু খুলনা এবং গাজীপুরের অভিযোগ আরো অনেক কম হওয়া সম্ভব ছিল? না, অবশ্যই এক্ষেত্রে আমি খুব মনে করবো যে নির্বাচন কমিশনের আরো জোরালো ভূমিকা থাকা উচিত, যাতে এই ধরনের অভিযোগগুলো না ওঠে। এটা ঠিক যে আপনি যে বারবার যেটা বলার চেষ্টা করছিলেন, যে সেখানে যদি যে ত্রুটিগুলো, কিছু কিছু ত্রুটি হয়েছে, এটা স্বাভাবিক, আমি খুলনাতেও দেখেছি, গাজীপুরেও দেখেছি। সেই ত্রুটিগুলো না হলেও যে আওয়ামী লীগ প্রার্থী হারতো, সেটা কিন্তু না। এখানে অনেকগুলো জিনিস মনে রাখতে হবে, যে নির্বাচনের একটা ভোটার মাইন্ড, মানে আজিজ ভাই বারবারই পোলিং এজেন্টের উপর জোর দিচ্ছেন, কিন্তু পোলিং এজেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পোলিং এজেন্ট একমাত্র বিষয় না, একমাত্র বিষয়। হ্যাঁ, দেয়ার আর মেনি থিংস। কারণ জনগণ তো ভোট দিয়েছে, যেমন আপনার ইয়েতে খুলনাতে কত ভোটের ডিফারেন্স,
55,000 ভোটের ডিফারেন্স 80,000 ভোট। জিতেছে, 60-70,000 ভোট ডিফারেন্স। তো সেখানে প্রায় 1 লক্ষেরও বেশি ভোট তো বিএনপি প্রার্থী পেয়েছেন। জি, এখন সমস্যাটা হচ্ছে আমাদের এখানে জাতীয় অনেক বিষয় কিন্তু ইনভলভড এখানে। ভোট তো যদিও এটা স্থানীয় ভোট, এটা সিলেট সিটি কর্পোরেশনের ভোট, এটা রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট, এটা বরিশাল সিটি কর্পোরেশনের ভোট, কিন্তু বেগম জিয়ার মুক্তি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন আমি বিএনপি নেতাকে বলতে শুনেছি যে এই আমাকে ভোট দিলে আমরা বেগম জিয়ার মুক্তিকে নিশ্চিত করব। হ্যাঁ বলেছে। এখন বিষয়টা যদিও স্থানীয় নির্বাচন, আমরা সবাই বলছি ইস্যুগুলো জাতীয় হয়ে গেছে, কিছু না একদম পুরোপুরি জাতীয় এটা, এবং ন্যাশনাল ইস্যুগুলো কিন্তু ওখানে প্রায়োরিটি রিফ্লেক্টেড। ওই কে কি আমি আই এম শিওর যে আপনার ওই খায়রুজ্জামান লিটন কি ইস্তেহার দিল, বুলবুল কি ইস্তেহার দিল, সেগুলো দিয়ে আর এগুলো কি ইস্তেহার দিল কারো তো মাথার ভিতরে আছে, এবং ইস্তেহার দেখে দুটো পাশাপাশি মিলিয়ে আমি এটা ভালো মনে করছি আমি একে ভোট দিব, এইটা চিন্তা করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ এগুলো জাতীয় চিন্তাগুলোই ওখানে প্রাধান্য পাবে। তো ফলে এই জায়গাতে আমি মনে করি নির্বাচন কমিশনের, আমি আশা করব তারা কালকে অন্তত, আমি আবার সেই কথাটাতে যাচ্ছি, তারা বলেছিলেন যে ত্রুটিগুলো তারা অতীতে দেখেছেন দুটো সিটি কর্পোরেশনে, সেগুলো এখানে হবে না, তারা কালকে হবে না। এবং আমি চাইবো যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। তবে আমি এই কথাটাও বিশ্বাস করি না যে এই নির্বাচন সুষ্ঠু হবে হয়ে গেলে জাতীয় নির্বাচনে এই বিএনপি আসবে। দিস ইজ নট, মানে আমি একেবারে আলাদা প্রেক্ষিত আছে, আলাদা বাস্তবতা আছে, আলাদা চিন্তা আছে, আলাদা ধরনের দাবি আছে। যেমন জাতীয় নির্বাচনের জন্য অলরেডি বিএনপি 3টা দাবি দিয়ে রেখেছে। একটা হচ্ছে সংসদ ভেঙে দিতে হবে, একটি হচ্ছে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। ফলে এই দাবির সাথে এর কোনো এই নির্বাচনের কোনো সম্পর্ক, তার সাথে কোনো সম্পর্ক আমি অন্তত দেখছি না। ফলে যেটি আপনি আগেও বলেছিলেন যে এর আগেও তো তারা 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার পরও তারা কিন্তু এই নির্বাচনে অংশ নেয় না। ফলে এই নির্বাচন হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কার্যক্রমের উপর খালি চোখ থাকবে যে তারা আসলে কেমন পারে কিনা, তা কেমন বিহেভ করছে। অন্তত 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে, তার আগের 2টি সিটি কর্পোরেশন তারা খুব ভালো সময় পেয়েছে, তারা প্রশংসা পেয়েছে, বিশেষ করে কুমিল্লার, নারায়ণগঞ্জের এবং রংপুরের। কিন্তু খুলনা এবং গাজীপুর নিয়ে তারা কিছু সমালোচনার মুখেও পড়েছে, কিন্তু যেটুকু সমালোচনা সেটা কিন্তু অ্যাভয়েড করা সম্ভব ছিল। আমি মনে করি যে তারা আরেকটু বেটার ইলেকশন করার সুযোগ আছে, আরেকটু শক্তিশালী আচরণ করলে বা তারা যদি আরেকটু দৃঢ় পদক্ষেপের দেখাতো, আমরা যদি দেখতাম, নজির দেখতাম, তাহলে হয়তো যে প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলো উঠতো না। আমি পৃথিবীর যেসব দেশে এখন নির্বাচন হচ্ছে সেসব দেশের নির্বাচন নিয়ে তো নানা প্রশ্ন আছে। এখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিজয়ের জন্য কৃতিত্ব দেওয়া হয় রাশিয়াকে, তো এখন আপনি কই যাবেন? আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম নিটল টাটা পলিটিক্স প্লাসের আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, অল্প একটু সময় আছে। আজিজ ভাই, এই যে কালকের নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বললাম, আমি শ্যামলদার কাছ থেকে যেই কথাটা, যে খসরু ভাইয়ের প্রশ্নের জবাবে যেটা জানছেন, আপনার কি আশা যে কালকে সারাদিন ভোটের পর এই এখন পর্যন্ত যে উৎসব মুখর পরিবেশ, সেটা কি কালকে সন্ধ্যায় থাকবে? আমার মনে হয় দাদা যেটা বলছে আমার কাছে এটাই মনে হয়, কারণ গুরুত্বপূর্ণ একটা কথা বিএনপির, সিলেটের বিএনপির প্রার্থী বলছে, রিটার্নিং অফিসারের কাছে বলছে আমাদের প্রার্থীদের ভিতরে কোনো সমস্যা নাই, পুলিশ কেন এত উৎসাহী হয়ে সমস্যা তৈরি করে আপনারা দেখেন। অর্থাৎ প্রার্থীর ভিতরে সমস্যা নাই। রাজশাহীর 2 প্রার্থীর ভিতরেও আমি জানি সমস্যা নাই। বরিশালের যে 2 প্রার্থী, একজন তো ইনোসেন্ট, নূতন, তার সাথে তো আমার মনে হয় না সে চাচাটাকে সমস্যা হওয়ার কথা না। তা আমার তো মনে হয় যে নির্বাচনের পরে হয়তো যে ফেল করবে তার দুঃখ বেদনা থাকবে, হয়তো ভাবতে পারে যে আমার
ভোট নিয়ে ছিনিয়ে গেল, নেওয়া এই হয়েছে, করলো। জয়। কিন্তু আমার মনে হয় না যে আফটার মাথ কিছু ঘটবে। আমার মনে হয় যে শান্তি বিরাজ করবে, এখানে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা নাই। তবে আমি এটা আবারও রিপিট করব যে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যা করে ফেলছে করছে, কালকে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যেতটুকু সহযোগিতা করা দরকার করা উচিত। কারণ ইলেকশন কমিশন আসলে গভর্নমেন্টের তরফ থেকে নিরপেক্ষ নির্বাচনের জন্য ইলেকশন কমিশনকে যদি সরকার সহযোগিতা না করে, ইলেকশন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। কারণ তার মূল যে ওই ক্রিকেট খেলার মতো, ফুটবল খেলার মতো, যে উনি হয়তো ক্যাপ্টেন, কিন্তু তার তো লাইন্সম্যান দুটো আছে, আপনার মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, দুটোই তো সরকারের ইঙ্গিতে চলে। সুতরাং এখানে যদি ইঙ্গিতটা পজিটিভ হয়, ইলেকশন কমিশন ঠিক মতো নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে। আর এখানে যদি ইঙ্গিত হাইকোর্টের আদর্শ মানি না, নির্বাচন কমিশনের আদর্শ মানি না, তাহলে আর কি হলো? তাহলে তো বোঝা যায় ইঙ্গিত সঠিক না। সুতরাং যেতে দেশের সাথে জাতির স্বার্থে এই তিনটে নির্বাচন, যেহেতু জাতীয় নির্বাচনের আগে শেষ নির্বাচন, ফলে এই ভালো নির্বাচন ইতিবাচক আমরা নির্বাচন চাই। সেখানে যদি বিএনপির প্রার্থী ফেলও করে, তারা যদি চিৎকারও করে, আমরা যদি বুঝি নির্বাচনটা, সাধারণ পাবলিক বুঝি যে নির্বাচনটা অন্তত গ্রহণযোগ্য হয়েছে, শতভাগ নিরপেক্ষ নির্বাচন কঠিন, গ্রহণযোগ্য হয়েছে, আমার মনে হয় তাদের কথা মানুষ, জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। নিরপেক্ষ নির্বাচনটা জরুরি। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও চাই যে আমাদের যে দর্শক ফোন করেছিলেন যে কাল নির্বাচনের পর উৎসবমুখর পরিবেশ থাকবে কিনা, আমরা চাই যে আসলেই থাকুক, এবং শুধু এই নির্বাচন না, এই নির্বাচনের পরে যে মূল নির্বাচনের দিকে যাত্রা, সেই যাত্রাটাও যেন উৎসবমুখরই হয়, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।